সারাদিন রোজা রাখার ফলে শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এজন্য রোজাদাররা পানি জাতীয় নানা খাবার গ্রহণ করে থাকেন। কিন্তু পানি শূন্যতা দূর করতে কোন ধরনের খাবার খাবেন এ বিষয়ে জানা গুরুত্বপূর্ণ। এই গ্রীষ্মকালে শরীরে এমনিতেই পানি শূন্যতা দেখা দেয়। রোজা রাখার ফলে শরীরে পানি শূন্যতার সম্ভাবনা আরও বাড়তে পারে। এজন্য ইফতারের পর থেকে শুরু করে সেহেরি সময় পর্যন্ত প্রচুর পরিমাণে পানি পান করুন। তবে অতিরিক্ত পানি পান না করে পরিমিত পরিমাণে পানি পান করতে হবে। পানির পাশাপাশি শরবত এবং ফল খেতে পারেন। খাওয়া যেতে পারে শসাও। এই টাইপের খাবার খেলে পানি শূন্যতা হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। একজন প্রাপ্তবয়স্কের প্রতিদিন সাধারণত 1.5 থেকে 2 লিটার পানি খাওয়া প্রয়োজন। আবার সারাক্ষণই পানি খেলে সেটা শরীরের জন্য ক্ষতিকর হবে। সেহরি ও ইফতারে তাজা ফল আর শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এই খাবারগুলোই আছে প্রচুর আঁশ আর পানি, ফলে দেহে পানি শূন্যতা কমায়। খুব ঝাল মশলাযুক্ত ভাজা পোড়া খাবার সেহেরি বা ইফতারে খাবেন না। এসব খাবার তৃষ্ণা বাড়ায়। প্রিয় শ্রোতা, রমজানে পানি শূন্যতা পূরণে ইফতার থেকে সেহরি পর্যন্ত বয়স, ওজন ও উচ্চতা ভেদে 10 থেকে 12 গ্লাস পানি পান করুন। এই আহ্বান রেখে শুরু করছি ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। শ্রোতা বন্ধু, জীবনের জন্য ম্যাগাজিন অনুষ্ঠানের আজকের আয়োজন মালায় রয়েছে রমজানে পানি শূন্যতা পূরণে করণীয় বিষয়ক আলোচনা, একটি প্রতিবেদন এবং ভক্স পপ। এই বিষয়গুলো নিয়েই শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় আছি আমি শামীম আক্তার। রোজা রেখে কাজ করা, তার সঙ্গে আছে গরমও। ইফতারে পানি খাওয়ার পর শরীরে অবসাদ নেমে আসে। রোজায় কারো কারো শরীরে পানির ঘাটতিও দেখা দেয়। তাই সেহরি, ইফতার অথবা রাতে যত সম্ভব পানি ও ফলের রস বা শরবত পান করতে হবে। দিনে যেহেতু পানির ঘাটতি মেটানোর সুযোগ নেই, তাই রাতে পান করেই পানির ঘাটতি মেটাতে হবে। শ্রোতা বন্ধু, প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি রমজানে পানি শূন্যতা পূরণে করণীয় বিষয়ক আলোচনায়। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডাক্তার ইমরুল কায়েস, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, কক্সবাজার। তো আমরা সরাসরি ডাক্তার সাহেবের কাছে জানবো পানি শূন্যতা কি। জি, ধন্যবাদ আপনাকে। সমস্ত শ্রোতা বন্ধুদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পানি শূন্যতা সহজ কথায় হচ্ছে আমাদের দেহে যে পরিমাণ কোষগুলো রয়েছে সেগুলো সজীবতা এবং সঠিকভাবে সেগুলো কাজ করার জন্য আমাদের একটা অবিশ্বাস্য এবং একটা অপ্রতিরোধ্য একটা উপাদান হচ্ছে আমাদের পানি। সেই পানিটা যখন দীর্ঘ সময় পানাহারের কারণে আমাদের শূন্যতাটা বেশি হয়ে যায়, সেই গ্যাপটা, সেটাকে আমরা সঠিক বাংলায় পানি শূন্যতাটা বলতে পারি, যেটা রমজান মাসে আরও বেশি প্রকট হয়ে থাকে বিভিন্ন জায়গায়। তো রমজান মাসে পানি শূন্যতার কারণগুলো কি? কেন পানি শূন্যতায় ভোগে মানুষ? আচ্ছা, রমজান মাসে যেহেতু আসলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পরিমাণ একটা লম্বা সময় ধরে আসলে যে কোনো ধরনের খাবার বা পানীয় থেকে বিরত ধর্মীয় কারণে থাকতে হয়, সেটি একটি কারণ। এবং উপকূলীয় অঞ্চল এবং এটা আমাদের একটু ওয়েদার বা আবহাওয়াজনিত কারণেও হতে পারে। যেমন এখন চৈত্র মাসে যেহেতু আমাদের মাহে রমজান আমরা পালন করছি, সেখানে প্রায় 15 ঘন্টার মতো আমাদেরকে খাবার বা পানি থেকে বিরত থাকতে হচ্ছে। যেখানে সাধারণত আমরা দিনের বেলা অন্তত 2 বার বা 3 বেলা সাধারণত খাবার বা পানি খেয়ে থাকি, এই 15 ঘন্টায় যেহেতু কোনো প্রকার খাবার বা পানীয় থেকে আমরা বিরত থাকছি, এই গ্যাপটার কারণে আমাদের পানি শূন্যতা রমজানে বেশি দেখা যায়। যদি কারো মনে হয় যে পানি শূন্যতার অভাব তার মধ্যে দেখা দিচ্ছে, তাহলে সেই অভাবটা দূর করার কি উপায়? আচ্ছা, সে প্রশ্নে আলোচনায় যাবার আগে আমি আসলে একটু বলে নিতে চাই যে পানি শূন্যতা হলে আমি বুঝবো কিভাবে। জি। কারণ সবসময় আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া হয়তো সম্ভব হয় না, দূরত্বের কারণে হতে পারে, অন্যান্য বিভিন্ন বিষয় থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সাধারণত পানি শূন্যতার আলাদা করে কিছু উপসর্গ ওরকমভাবে নেই। সাধারণত প্রচণ্ড দুর্বল লাগা বা জিহ্বা থেকে শুরু করে শরীরের প্রস্রাবের ইনফেকশন হওয়া, প্রস্রাব করতে জ্বালা পোড়া হওয়া, মুখ চোখ শুকিয়ে যাওয়া এবং বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্ক রোগীদের ক্ষেত্রে চোখটা কোটরের ভেতরে চলে যাওয়া, এই ধরনের লক্ষণগুলো দেখলে আমরা খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব। এবার আমি দ্বিতীয় প্রশ্ন আসতে চাচ্ছিলাম, শূন্যতা আমরা কিভাবে দূর করব। রমজান মাসে আসলে আমাদের ঐতিহ্যগত এবং কিছু খাদ্য সংস্কৃতির কিছু বিষয়ের জন্য আমরা সাধারণত ভাজা পোড়া বা তৈলাক্ত খাবারের দিকে এই অঞ্চলের মানুষজন একটু বেশি ঝুঁকে থাকে, যেটা আসলে একদমই সঠিক নয়। কারণ এই 15 ঘন্টা বা 13-14 ঘন্টা খাবার না খেয়ে থাকার পর হুট
করে যদি অনেক বেশি তৈলাক্ত বা ভাজা পোড়া জাতীয় খাবার আমরা খেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির প্রবলেমটা খুব প্রকট দেখা যেতে পারে। এবং এই দীর্ঘ সময়ের না খেয়ে থাকার কারণে এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সাধারণত তৈলাক্ত খাবার বেশি খেলে কিন্তু পানির তৃষ্ণাটা একটা সময় কিন্তু কমে যায়। বা আমরা যেহেতু প্রচুর পরিমাণে চিনি জাতীয় জিনিসপত্র খাই, রমজান মাসে বেশি খাওয়া হয় চিনির শরবত, লেবুর শরবত, যে কোনো ধরনের শরবত। আমি শরবতকে নিষেধ করছি না, কিন্তু এই যে চিনির ব্যাপারে আধিক্যর মানে কারণে প্রক্রিয়াজাত খাবার থেকে শুরু করে প্রক্রিয়াজাত পানীয় সবগুলোতে এই চিনির আধিক্যর জন্য পরবর্তীতে তৃষ্ণার ব্যাপারটা কিছুটা কমে আসে, যার জন্য মানুষজন এই পরিমাণে পানি আসলে খেতে চায় না বা খেতে পারে না। আর আরেকটা বদঅভ্যাস আমাদের রয়েছে যে ইফতারিতে আসলে অনেক বেশি খাবার খেয়ে ফেলার জন্য আমরা কিন্তু আসলে রাতের বেলার ইউজুয়াল খাবারটা সাধারণত খাই না, কারণ খাওয়ার ওই রুচিটা বা অভ্যাসটা হয়তো থাকে না। আমরা হয়তো সেহরিতে গিয়ে আবার খাচ্ছি। এই মাঝখানে দীর্ঘ সময়ে যে আসলে আমাদের পেটের অ্যাসিড নিয়মিতই ক্ষরিত হতে থাকে, আমরা জানি সেটা আসলে একটা সমস্যা করতে পারে। আমি পরামর্শ দেব যে ইফতারের সময় থেকে সেহরির মাঝখানে আমরা আরও একবার খাবার নেওয়ার চেষ্টা করব। রাতের খাবার আমরা যেটা যে সময় খাচ্ছিলাম সেটা সে সময় আমরা খাবো, মানে একেবারে বেশি করে না বেশি করে না, অল্প অল্প করে। যেমন ইফতারিতে আমাদের ভাজা পোড়ার ব্যাপারটা না খেয়ে আমরা হয়তো শুধুমাত্র একটা শরবত, 2-3টা কোনো মৌসুমি ফল টল খেতে পারি, যেমন এই সময় খেজুর প্রচুর পাওয়া যায়, বা আপেল, কমলা, এই ধরনের জিনিসপত্র খেয়ে শর্করা এবং আঁশ জাতীয় খাবার, যেমন অনেকে ইসুপগুল খেতে পছন্দ করেন, বা এক্ষেত্রে পাতলা আটা রুটি হতে পারে, যা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রেও সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাত্রেবেলা হয়তো হালকা একটা স্যুপ খেয়ে নিতে পারে, বা একটা ছোট মাছ খেয়ে নিতে পারে, অল্প একটু ভাত। সেহরিতেও ব্যাপারটা হচ্ছে মাঝখানে যারা দুধের অভ্যাস আছে তারা দুধ খেতে পারেন, যে এই সময়টা যেহেতু গরম, ঘাম হচ্ছে এবং প্রচুর পরিমাণে বাইরেও আমাদের কাজ করতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এই পানি শূন্যতাটার ব্যালেন্স করার জন্য আমাদের খাবার দাবারের সঙ্গে একটা ব্যালেন্স ফুড, সুষম খাবারের একটা ব্যাপারটা কিন্তু আমাদের রমজান মাসেও খুব গুরুত্বপূর্ণ। সেখানে সঠিক পরিমাণে শর্করা, আমিষ বা স্নেহ জাতীয় খাবারের সাথে সাথে ভিটামিন এবং পানীয় জাতীয় খাবারের প্রতি অধিক নজর দিতে হবে। যেহেতু সারাদিন আমরা পানি খাচ্ছি না, আমি পরামর্শ দেব ইফতারের সময় থেকে সেহরির সময় পর্যন্ত অন্তত 1.5 থেকে 2 লিটার পানি আমরা পান করার চেষ্টা করব। যাদের কিডনির কোনো সমস্যা নেই বা এই ধরনের কোনো জটিলতা নেই, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা পানির ক্ষেত্রে তেমন কোনো বিধিনিষেধ থাকে না। আর এই ফাঁকে একটু জানিয়ে রাখতে চাই, যাদের দীর্ঘমেয়াদী রোগ যেমন কিডনি ডিজিজ বা যারা হৃদযন্ত্রের কোনো দুর্বলতা বা ক্রিয়ায় কোনো প্রকার অসুখে ভুগছেন, তাদের জন্য আসলে কিন্তু রোজা রাখাটা বাধ্যতামূলকও নন। ডাক্তার বললেন যে যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, এবং তিনি পয়েন্ট আউট করেছেন কোন কোন রোগ, যদি এই রোগের অধিকারী হয়ে থাকেন প্রিয় শ্রোতা বন্ধু কেউ, তাহলে একেবারে বাধ্যতামূলক নয় কিন্তু রোজা রাখতে হবে। জি। তো যদি আপনি রোজা রেখে যান তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। হিতে বিপরীত হতে পারে, যেমন যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে আসলে এই ব্যাপারটা করতে হবে। কারণ আমাদের ডায়াবেটিসের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, ডায়াবেটিস সোজা বাংলায় আমরা যদি বলি, সেটা তাতে কি, রক্তে চিনির পরিমাণটা বেড়ে যাওয়া। তো ডায়াবেটিসে সাধারণত দীর্ঘ সময় না খেয়ে থাকলে চিনির পরিমাণটা অস্বাভাবিক কমে গেলে সেটাকে কিন্তু আসলে স্বাভাবিক অবস্থায় আনতে আসলে সম্ভব হয় না। যার জন্য অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত রেচনতন্ত্রের যারা প্রদাহে ভুগছেন, অনিয়ন্ত্রিত হৃদযন্ত্রের যাদের কোনো দীর্ঘমেয়াদী অসুখ রয়েছেন, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ ব্যতীত রোজা রাখার পরামর্শ ব্যক্তিগতভাবে আমি দিচ্ছি না। যদিও এই ব্যাপারগুলো আসলে নিষেধ নেই, কিন্তু নিয়ন্ত্রিত থাকলে রোজা রাখায় কোনো রকম সমস্যা নেই, বরঞ্চ কিছুটা স্বাস্থ্যগত সুবিধাও রয়েছে। যেহেতু রমজান মাস চলছে, তো সেখানে অনেকে দেখা যায় যে সারাদিন যে আপনি বললেন 15-16 ঘন্টা আমরা যে পানাহার থেকে বিরত থাকছি, হ্যাঁ বিরত থাকছি, তো সেক্ষেত্রে অনেকে দেখেছি বেশি করে পানি খেয়ে ফেলছে, 3 গ্লাস 4 গ্লাস বা এক জগও খেয়ে ফেলছে অনেকে। তো এতে আসলে কোনো শরীরের কোনো সমস্যা সেটা একদমই উচিত নয়। কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার পর যদি কেউ বেশি পরিমাণ পানি বা চিনি জাতীয় জিনিস খেয়ে ফেলে, তার বমি থেকে শুরু করে পাতলা পায়খানা থেকে শুরু করে অন্যান্য কিছু অসুবিধা হতে পারে। এবং ঠিক তারপরেই আমরা জানি যে চিনি বা লবণ অতিরিক্ত পরিমাণ খেলে সাধারণত সেই জিনিসগুলো শরীরে মলত্যাগের মাধ্যমে বের হয়ে যায়, এবং তারপরে আরেকটা জিনিস আমরা বলতে পারি, বাচ্চাদের ক্ষেত্রে বা যুবকদের ক্ষেত্রেও সেটা কোষ্ঠকাঠিন্যের দিকে যেতে পারে। যার জন্যে আসলে সুষম খাবারের যে কথাগুলো আমরা বারবারই বলছি, রমজান মাসে সেই ভূমিকাটা বরঞ্চ অন্যান্য সময়ের চেয়ে আরও বেশি গুরুত্ব বহন করে। আচ্ছা, আলোচনার শেষের দিকে যে কথাটি, কি রোগ হতে পারে, আদৌ কোনো রোগের দিকে যেতে পারে কিনা, একটি মানুষের যদি কন্টিনিউ যদি পানি শূন্যতা দেখা দেয় বা তিনি বুঝতে পারেন যে তার শরীরে পানি শূন্যতা তিনি অনুভব করছেন রোজার মাসে, কোনো অসুবিধা কিংবা কোনো রোগের লক্ষণ হতে পারে কিনা, বা সেই আমরা সবচাইতে বেশি যেটা দেখছি সেটা হচ্ছে প্রস্রাবে জ্বালাপোড়া বা প্রস্রাবে ইনফেকশনের যে ব্যাপারটা, মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যেতে পারে। কারণ দীর্ঘ সময় পানি শূন্যতা
থাকার কারণে রেচনতন্ত্রের যে ছাকন প্রক্রিয়া, এটি রমজান মাস বলে কথা নয়। সব সময়ের জন্যই বলছি আমি, কারণটা হচ্ছে আপনার রেচনতন্ত্রের যে দুটি আমাদের কিডনি রয়েছে সেটা কাজ কিন্তু সোজা বাংলায় বলতে গেলে ছাকন। আমাদের শরীরে যে দূষিত পদার্থগুলো রয়েছে সেগুলো ছাকন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে বের করে দেওয়ার একটা প্রক্রিয়া। যেহেতু এই সময়টা আমাদের পানি কম খাওয়া হচ্ছে, আমি আবারও বলছি রমজান মাসে পানি শূন্যতার ব্যাপারটা যেহেতু একটু বেশি ফোকাসড এইসব ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে এই সমস্যার জন্য দীর্ঘ সময় ধরে এই ছাকন প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। তাতে কি হতে পারে, তাতে ধরেন আপনার এই প্রস্রাব ইনফেকশন থেকে শুরু করে কিডনিতে প্রদাহ এবং সেখান থেকে আপনার পেটে ব্যথা, এবং যাদের এর সঙ্গে বয়স্ক যারা আছেন কিডনির সমস্যার সঙ্গে যাদের হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে তাদের ক্ষেত্রে এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। কাজে নিয়ম মেনে এই ব্যাপারটা পানি শূন্যতা প্রতিরোধে রমজানে আরও বেশি গুরুত্ব দিতে হবে। এবং আরেকটি ব্যাপার সেটা হচ্ছে এই গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির যে প্রবলেমটা রমজান মাসে আমাদের দেশে বেশি দেখা যায়, তার মূল কারণটা তো একটু আগে আমি বললাম, তেলের জাতীয় খাবার। এই ব্যাপারটা না করে টক দই বা চিড়া, বিকল্প যে কোনো খাবার বা একটু ফ্রুটস বা একটা কলা, এটা এমন না যে খুব দামি কোনো খাবার খেতে হবে, সেটা হচ্ছে মৌসুমি হাতের কাছে যেসব ফল বা সবজি পাওয়া যাবে, জাস্ট ফুড হ্যাবিটটাকে আমরা একটু চেঞ্জ করে এই সমস্যাটা থেকে 80% আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ ডাক্তার ইমরুল কায়েস আপনাকে। আপনি একজন ডাক্তার হিসেবে আমাদের শ্রোতাদের কি পরামর্শ দেবেন? ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদেরকে রমজান মাসে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইফতারের সময় বেশি খাবার নয়। ইফতারের সময় সাধারণত শরীর ঠান্ডা থাকে এমন কোনো মৌসুমি ফল বা সবজি এবং সাথে পানি এবং সাথে পর্যাপ্ত পরিমাণ আঁশ জাতীয় খাবার খেতে হবে। হতে পারে সেটা ছোট মাছ বা হতে পারে সেটা ইসুপগুল বা যে কোনো ধরনের খাবার। আর তেলে ভাজা খাবার আমি বলবো একেবারেই পরিহার করা তো সম্ভব না, যতটুকু সম্ভব কম খেতে বলার জন্য। যেমন ছোলাটা যদি আপনারা ভুনা না করে যদি একটু ভিজিয়ে খান, সেই পরিমাণ পুষ্টিটা আমরা পেয়ে যাচ্ছি। রাতের খাবার কখনোই বাদ দেবেন না। ইফতার এবং সেহরির মাঝখানে রাতের খাবার খুব অল্প হলেও পরিমিত পরিমাণে খাবেন এবং তাতে গ্যাস্ট্রিকের সমস্যাটা আপনাদের অনেকাংশেই মুক্ত থাকবে। এবং সেহরিতে শরীর ঠান্ডা থাকে বা পর্যাপ্ত পরিমাণ পানি ধারণ করে এরকম কোনো সবজি বা সহজপাচ্য কোনো খাবার এইভাবে খাবেন। এবং ইফতার থেকে সেহরির সময় অন্তত 1.5 থেকে 2 লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন, একবারে না খেয়ে, এবং অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত লবণ এ জাতীয় খাবার পরিহার করবেন। অনেক ধন্যবাদ জনাব ইমরুল কায়েস। আজকে শরীরের পানির শূন্যতা কেন হয়, কারণগুলো কি, চিনবার উপায়গুলো কি এবং সেখান থেকে পরিত্রাণের উপায় কি সে সম্পর্কে সুন্দর একটি আলোচনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলেন তিনি। আশা করছি আমাদের যে আলোচনা বা ডাক্তারের পরামর্শ সেখান থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ ডাক্তার ইমরুল কায়েস আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং সমস্ত শ্রোতা বন্ধুদেরকে পবিত্র মাহে রমজানের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্টজে। ইফতারিতে বেশি খাবার খাওয়া ঠিক নয়, কারণ খাদ্য পরিপাক করতে গিয়ে প্রচুর পানি ব্যয় হয়, ফলে শরীরে দ্রুত পানি শূন্যতা দেখা দেয়। পানি শূন্যতা থেকে বাঁচতে রমজানে শুধু পানি পরিমাণ মতো খেলেই চলবে না, পাশাপাশি ডাবের পানি, চিনির শরবত, স্যালাইন, গুড়ের শরবত, লাচ্ছি, দুধ এবং স্যুপ জাতীয় তরল খাবার খাওয়া যেতে পারে। মাছের ঝোল, ডাল, দুধ খেলেও কিছুটা পানির চাহিদা পূরণ হবে। আমাদের এবারের পরিবেশনা একটি ভক্স পপ। তথ্য সংগ্রহ ও পাণ্ডুলিপি রচনা করে পড়ে শোনাচ্ছেন ফারহান সিদ্দিকী অমি। রোজার সময়ে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকতে হয়। এ কারণে এমনিতেই মানুষ পানি শূন্যতা সহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হতে পারে। তার উপর এবছর চৈত্র মাসের দীর্ঘ ও উত্তপ্ত দিনের বেলা রোজা রাখতে গিয়ে এবং তারাবি নামাজ পড়তে গিয়ে পানি শূন্যতায় ভোগের আশঙ্কায় থাকেন সাধারণ জনগণ। হ্যালো শ্রোতা বন্ধুরা, এখন আমি কথা বলবো একজন ডাক্তারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কাছে জানতে চাচ্ছি যে রমজান মাসে পানি শূন্যতা পূরণে করণীয় কি কি হতে পারে, আপনার পরামর্শ একটু যদি দিতেন। যারা রোজা পালন করেন তাদের রোজা পালনের সাথে সাথে পানি শূন্যতা যেন কোনোভাবে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
বিশেষ করে বয়স্কদের নিয়ম মতো যথেষ্ট পানি পান করলে তারা এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে পানি শূন্যতা থেকে রক্ষা পেতে এবং ফিট থাকার জন্য অবশ্যই দিনে 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে। ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়ে যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে। ইফতার থেকে সেহরি পর্যন্ত এমন খাবার নির্বাচন করতে হবে যেসব খাবারে পানির পরিমাণ বেশি থাকে। একে তো রোজা, দিনের বেলা পানাহারের সুযোগ নেই, সেই সাথে ঘাম, প্রস্রাব ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পানি শূন্যতার সম্ভাবনা তৈরি হয়। তাই শরীর ফিট রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং সহজে হজম হয় এমন খাবার খাওয়া, ইফতারে ফলের রস, ফলের পরিমাণ বেশি রাখা, সরাসরি রোদে না যাওয়া, প্রয়োজনে ডাবের পানি ও খাবার স্যালাইন পান করা এবং খাবারে পানি জাতীয় সবজি রাখার প্রয়োজন যেন শরীর পানি শূন্যতা থেকে রক্ষা করতে পারি। ধন্যবাদ আপনাকে এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমি এখন একজন গৃহিণীর সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম হচ্ছে সেলিনা আক্তার। আপনি তো রোজা রেখেছেন, তাই না? হ্যাঁ, আমি রোজা রেখেছি। আচ্ছা, তাহলে তো ভালো। আমি জানতে চাচ্ছি যে রমজানে পানির শূন্যতা পূরণ করতে আপনি কি করেন? পানির শূন্যতা কমাতে আমি ইফতারে প্রচুর পরিমাণ শরবত বানাই। 2 রকমের শরবত বানিয়ে থাকি। লেবু বা বেল দিয়ে একটা, আরেকটা দই ও ফল দিয়ে লাচ্ছি তৈরি করি। ইফতার থেকে সেহরি পর্যন্ত কিছুক্ষণ পর পর পানি পান করি আর বাসার সবাইকে খেতে বলি এবং দিনের বেলায় ফ্যানের নিচে থেকে গোসল করে শারীরিক ঠান্ডা রাখার চেষ্টা করি। এর মধ্যে রোজা রেখে কাজকর্ম করলে প্রচুর পরিমাণ ঘাম বের হয়ে থাকে, তাই শরীর দুর্বল না হওয়ার জন্য রাতে মাঝে মধ্যে স্যালাইন খেয়ে থাকি। আচ্ছা, সব রোজাদারদের জন্য আপনার কি পরামর্শ তা যদি একটু বলতেন। আসলে এই গরমের মধ্যে রমজানের শরীরকে ফিট রাখতে হলে ইফতারের সময় ভাজা পোড়া ও তৈলাক্ত খাবার বাদ দিয়ে তরল পানি জাতীয় খাবার খাওয়া ও বেশি বেশি পানি পান করা যেতে পারে। এই সময়ে গরমে চা কফি না খেতে পারলে ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে খুব সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ইসলামের বিধি অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ। এই রোজা যেরকম ফরজ, এই গরমের মধ্যে রোজা রেখে জীবন বাঁচানো ফরজ কাজ। তাই নিজের শরীরকে সুস্থ ও ফিট রাখার জন্য চাই প্রচুর পরিমাণে পানি পান করা ও পানি জাতীয় খাবার খাওয়া। তাই আসুন পোড়া তৈলাক্ত খাবার বর্জন করি, শরীর সুস্থ রেখে সব রোজা পালন করি। ধন্যবাদ সবাইকে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্টজে। শরীরে পানি শূন্যতা হলে চোখ গর্তে চলে যায়, দৃষ্টি ঝাপসা হওয়া, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া, মাথা ব্যথা, কর্মক্ষমতা কমে যাওয়া, দুর্বলতা, ত্বক শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়া সহ বিভিন্ন সমস্যা হতে পারে। পানি শূন্যতা রোধে প্রতি ঘন্টায় 1 গ্লাস পানি পান করতে হবে। শ্রোতা বন্ধু, এবারে রয়েছে একটি মাঠ প্রতিবেদন। এটি ধারণ করেছেন ফাহমিদা রাহাত। রোজার সময়ে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকতে হয়। এই কারণে এমনিতেই মানুষ পানি শূন্যতা সহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হতে পারে। তার উপর এই বছর চৈত্র মাসের দীর্ঘ ও উত্তপ্ত দিনের বেলা রোজা রাখতে গিয়ে পানি শূন্যতায় ভোগার আশঙ্কা বেশি থাকে। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো স্থানীয় কয়েকজন মানুষের সাথে। কথা বলবো একজন কিশোরীর সাথে। তোমার নাম কি? আমার নাম আরফিন সিদ্দিকা। আচ্ছা, তুমি তো রোজা রাখছো? হ্যাঁ, আমি রোজা রাখছি। এই গরমে রোজা রেখে তোমার কেমন লাগছে? এমনি রোজা রাখতে অনেক ভালো লাগে। এখন বেশি গরম পড়তেছে, যার কারণে আমাদের অনেক তৃষ্ণা লাগে। আমার ঠোঁট শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়। আর আমি স্কুল থেকে আসার সময় মাথায় ভিতর গরম ঢুকে, যার কারণে অনেক বেশি তৃষ্ণা লাগে, মাথা ঘোরায়। তো আরফিন, রোজাতে তুমি কেমন খাবার বেশি খাও? রোজাতে আমি সেহরির সময় পানি বেশি খাই। পানি বলতে আপেল, কমলা, তরমুজ এইসব খাই।
তারপর গরমের কারণে তৃষ্ণা লাগে, যার কারণে আমি ইফতারের সময় শরবত বেশি বেশি খাই। তারপর তরমুজ, ফল জাতীয়, এগুলোর মধ্যে পানি আছে, ঠান্ডা, এইসব খাই। এখন কথা বলবো আরেকজন কিশোরীর সাথে। তোমার নাম কি? আমার নাম তাসপিয়া। তো তুমি রোজা রাখো? আমি রোজা রাখি। আচ্ছা, এই গরমে রোজা রেখে তোমার কেমন লাগে? এই গরমে রোজা রেখে স্কুল থেকে এসে অনেক পানির তৃষ্ণা লাগে, তাছাড়া গলা শুকিয়ে যায়, তার জন্য আমি বারবার গোসল করি। আমার প্রচুর টুট পেটে যায়, মাথা ঘোরায়। কোন রোজা রেখে অনেক বেশি ক্লান্ত লাগে। আচ্ছা, রোজাতে তুমি কেমন খাবার বেশি খাও? রোজাতে আমি ইফতারির সময় খেজুর খাই, শরবত খাই, লেবুর শরবত খাই, ট্যাং খাই, পানি খাই, ঠান্ডা জাতীয় জিনিস খাই, এবং আমি বিভিন্ন ফল ফ্রুট খাই এবং স্যুপ খাই, তরমুজ খাই, খেজুর খাই। এখন কথা বলবো একজন কিশোরের সাথে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মাহমুদুল্লাহ। আচ্ছা, তুমি তো রোজা রাখছো, তাই না? হ্যাঁ, আচ্ছা, এই গরমে রোজা রেখে তোমার কেমন লাগছে? এই গরমে রোজা রাখছে আমার ক্লান্তি বোধ হচ্ছে। কেন হয়? এই সারাদিন যেহেতু গরম, পানির টেস্টটা মানে পানির খাওয়ার লাগে আমার বেশি, আর যখন চাই তখন পানি খাওয়ার ইচ্ছে হয় বেশি। ক্লান্তি চলে আসে, পিপাসা লাগে, গলা শুকায় যায়। আচ্ছা, তো রোজাতে তোমরা কেমন খাবার বেশি খাও? এখন যেহেতু গরম, রোজাতে আমরা ওয়াটার জাতীয় ফল খাই, তরমুজ, জামরুল, এরকম শরবত খাই, অনেক রকম ফল ফুল আছে, খেজুর আছে সাথে, এগুলো আর কি পুষ্টিকর খাবার, এগুলো খাই। এখন কথা বলবো একজন অভিভাবক মায়ের সাথে। আপু, আপনার নাম কি? আমার নাম রেশমি। আচ্ছা, রমজানে কিভাবে নিজেদের এবং পরিবারের সদস্যদের খেয়াল রাখেন? রমজানে আমরা খেয়াল রাখি, নিজেদের পরিবারের সদস্যদের খেয়াল রাখি, যেহেতু রমজানের মধ্যে এখন প্রচণ্ড গরম পড়তেছে। রমজানের মধ্যে তরল জাতীয় খানা খাওয়ার জন্য, পানি বেশি বেশি খাওয়ার জন্য, সুষম খাওয়ার জন্য চেষ্টা করি, পুষ্টিকর দানাকর খানা খাওয়ার জন্য চেষ্টা করি। যেহেতু রমজানের মধ্যে ওই সমস্ত খানা না খেলে এমনিতেও দুর্বল হয়ে যায় মানুষ। 7-8 গ্লাস পানি সেহরিতে ইফতারের সময় খাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই সময় মানে পানি শূন্যতার কারণে আর কি কি সমস্যা হতে পারে? পানির শূন্যতার কারণে মানুষের আপনার টুট শুকায় যায়, ক্লান্তি আসে যায় শরীরে, এরপরে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে মানুষের শরীরে। যেহেতু ভাজা পোড়া একটু রমজানের মধ্যে খাওয়া যায়, ওই জন্য ডায়রিয়া হওয়ার সম্ভাবনা হয়ে যায় মানুষের, শরীর ক্লান্তি হয়ে যায় গরম, ওই জন্য। এরপরে মাথা ব্যথা হয় অনেক রমজানের মধ্যে, যেহেতু গরম ঢুকে বেড়ে যাইতে হয় কাজকর্মের কারণে, এরকম আর কি। আচ্ছা, পানি শূন্যতা দূর করতে আপনারা কি কি করেন বা কি কি খাবার খেয়ে থাকেন? আমরা পানি শূন্যতা দূর করার জন্য পানি খাই, শরবত জাতীয় জিনিস খাই, এরপরে আপনার তরমুজ খাই, বাকি খাই, এই সমস্ত জিনিস, কমলা, মালটা, ও সমস্ত জিনিস খাই আর কি। খেজুর খাই, তারপরে আপনার 7-8 গ্লাস পানি খাই সেহরিতে, ইফতারে। সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনেছেন স্থানীয় কয়েকজন মানুষের কথা। তো সর্বশেষে বলবো, যারা রোজা পালন করেন তাদের রোজা পালনের সাথে সাথে পানি শূন্যতা যেন কোনোভাবে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে বয়স্কদের নিয়ম মতো যথেষ্ট পানি পান করলে তারা এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারবে। তাছাড়া একজন প্রাপ্তবয়স্ক মানুষকে অবশ্যই পানি শূন্যতা থেকে রক্ষা পেতে এবং ফিট থাকার জন্য দিনে 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে। তো এই বলে আজকের মতো আমি ফাহমিদা রাহাত বিদায় দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সেহরি ও ইফতারের মধ্যবর্তী সময়ে পানি বেশি করে পান করুন। সহজপাচ্য খাবার খেতে হবে, যা সহজে পরিপাক হয়। বেশি তেল জাতীয় মশলাযুক্ত খাবার, ভাজা পোড়া ইত্যাদি খাবার পরিহার করুন। অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত খাবার গ্রহণ বাদ দিতে হবে। ইফতারে বিভিন্ন ফলের রস খেলে সারাদিনের পানি শূন্যতা দ্রুত কমে যাবে। প্রিয় শ্রোতা বন্ধু, আজ এ পর্যন্তই শেষ করছি ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় বন্ধুরা, জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানটির গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আপনাদের সাথে আমি বেতার সারথী শামীম আক্তার। রেকর্ডিং ও সম্পাদনা করেছেন মোহাম্মদ মাসুদ পারভেজ। অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সুলতান আহমেদ।